নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা কিভাবে তৈরি করলে সারা বছর ধরে আমরা সংরক্ষণ করতে পারি সেটাই আজ দেখে নেওয়ার পালা। আমের টক ঝাল মিষ্টি আচার তৈরির জন্য আমগুলোকে খোসাসহ ঠিক এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিলাম। লবণ আর হলুদটা খুব ভালো করে মেখে দিলে আমের মধ্যে যে বাড়তি জলটা আছে সেটা খুব সুন্দর করে বেরিয়ে আসবে আর খুব ভালোভাবে আচারটাও তৈরি হবে। এটাকে রোদ্দুরে দেওয়ার দরকার নেই, ঠিক এইভাবে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। লবণ হলুদ মেখে রাখা আমগুলো থেকে বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। এবার এই লবণ হলুদের জল থেকে আমগুলো ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেব। টক ঝাল মিষ্টি আচার তৈরির জন্য সবার প্রথম লাগবে মশলা। এই মশলাটার মধ্যে আমি নিয়েছি কালো সরিষা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই 5 ফোড়নটায় মেথির পরিমাণটা একদম কম দিয়েছি, আমি বাড়িতেই তৈরি করেছি 5 ফোড়নটা। প্রথমেই আমি আচারটার জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি এতে শুকনো লঙ্কাটা দেব। শুকনো লঙ্কাটা একদম আঁচ কমিয়ে অল্প কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেব। দিলে কি হবে, শুকনো লঙ্কাটা বেশ অনেকটাই মুচমুচে হয়ে যাবে। অল্প কিছু সময় লঙ্কাটা ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কালো সরিষা আর 5 ফোড়ন। সমস্ত কিছু একদম আঁচ কমিয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। মশলাটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, ঠিক এইভাবে হালকা নাড়াচাড়া করে একটু মুচমুচে হয়ে গেলেই এটাকে ঢেলে নেব। এবার কড়াই থেকে ঢেলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমের টুকরোগুলো। অল্প অল্প করে আমের টুকরো ভাজবো না, এই আমের টুকরোগুলো আমি সমস্ত আমের টুকরোগুলো একসঙ্গেই দিয়ে দেব। দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রাখবো। আমটা এখন ঠিক এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচার তৈরি করলে এই আমের খোসার স্বাদটা অসম্ভব সুন্দর লাগে। চিনির সঙ্গে অনেকটা সময় পাক করে নেওয়ার জন্য এই আমের খোসাটা এক্কেবারে নরম আর তুলতুলে হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি। আমের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আরও অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে। ভাজাটা ঠিক এইভাবে হবে, এর বেশি আমটা ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা অনেকটা পরিমাণই লাগবে। আমটা বেজায় টক আর টক বুঝেই চিনিটা দিতে হবে। টক ঝাল মিষ্টি মানেই টকের পরিমাণটা অনেকটাই কম থাকবে। ঝাল আর মিষ্টিটা স্বাদ অনুযায়ী। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। তারপরেই আমটাকে চিনির সঙ্গে ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এইবার নাড়াচাড়া করতে হবে। নাড়াটা একদমই বন্ধ করা যাবে না। টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে গেলে নাড়া বন্ধ করলেই চট করে তলায় ধরে যাবে। সেই জন্য আচারের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় ধরেই এই আচারটা তৈরি করতে হয়। অনেকটা সময় ধরে না করলে কি হয়, আচারের মধ্যে যদি রস থেকে যায় তবে আচারটা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবো না। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিব অনেকক্ষণ ধরে। চিনিটা খুব সুন্দর করে আমের সঙ্গে মিশে গেছে। ঠিক এইভাবে গলে গেলে অনবরত নাড়াচাড়া করে নিয়ে তারপরেই আচারটা তৈরি করব। একদম আঁচ কমিয়ে এই সময়টা তৈরি করতে হবে। এই সময় গায়ে তেলটা অনেকটা সময় ধরেই ছিটকোয়, সেই জন্য খুব সাবধানে আচারটা তৈরি করতে হবে। ঠিক এইভাবে আমগুলো গলে গেলে তারপরেই আমি এর মধ্যে একে একে মশলাগুলো মেশাবো।
মশলা মেশানোর আগে আমটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা আচারের জন্য বোঝা যাবে। আমটা নিচে বসে যাবে আর তেলটা ঠিক এইভাবে ছেড়ে উপরে উঠে আসবে। তারপরেই মশলাটা দিতে হয়। মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার আমি অনবরত নাড়াচাড়া করে নেব। টক ঝাল মিষ্টি আচারের মধ্যে যতক্ষণ না এই ভাজা মশলাটা পড়ছে ততক্ষণ মনেই হয় না যে আচার তৈরি হচ্ছে। এই ভাজা মশলাটা পড়ে গেলেই দিলেই পুরোপুরি আচার তৈরি হচ্ছে মনে হবে। এর এই ভাজা গন্ধটা এতটাই সুন্দর, এটাকে একবার বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে যে এই আচারটা কতটাই সুন্দর হয়। এটাকে বলে বোঝানো যায় না। ভাজার সময় শুকনো লঙ্কা গোটা কয়েক ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। রঙটাও খুব সুন্দর করে হবে আর যেটুকু ঝাল কম আছে সেটাও খুব সুন্দর করে হয়ে যাবে। আর এই গুঁড়ো লঙ্কাটা না দিলে এই রঙটা কোনো মতেই আসবে না। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আরও অনেকটা সময় ধরেই করতে হবে। এখনও আচারটা পুরোপুরি তৈরি হয়নি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে আচারের যেই তেলটা উপরে উঠে আসবে আর আমটা খুব সুন্দর করে নিচের দিকে থাকবে। দিলেই বোঝা যাবে যে আচারটা পুরোপুরি তৈরি হয়েছে। আচার সংরক্ষণ করতে গেলে এই রকম কয়েকটি পদ্ধতি যদি অবলম্বন করা যায়, দিলেই আচার বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আচার প্রায় অনেকটাই তৈরি হয়ে এসেছে। এবার একদম শেষের দিকে সবশেষেই আমি লবণটা দেব। স্বাদ বুঝে তবেই লবণটা দেব। মাখানোর সময় যেটুকু লবণ দিয়েছিলাম তাতে মনে হলো আর অল্প একটু লবণ হলে খুব ভালোই হয়। সেই জন্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আচারটা দেখে এখন যতটা নরম মনে হচ্ছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে বেশ অনেকটাই জমাট হয়ে যাবে। আর প্রত্যেকটা এই যে আমের টুকরোগুলো তখন দেখতে খুবই সুন্দর লাগবে। অনেকটা সময় ধরেই মশলাটা দিয়ে দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা বেশ অনেকটা পরিমাণ ছাড়তে শুরু করে দিয়েছে। তেলটা খুব ভালো করে ছেড়ে এলেই আমি তখনই বুঝতে পারবো আচারটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। আমের টক ঝাল মিষ্টি আচার আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখেই যেন জিভে জল চলে আসছে। আজকের এই আচারটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। আর এই আচারে তেল দিয়ে মুড়ি মেখে খেলে স্বাদে গন্ধে কিন্তু অপূর্ব সুন্দর। আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডাটা অনেকটা সময় ধরেই হবে। অনেকটা সময় ধরে আচারটা রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ অনেকটাই জমাট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না আগে আচারটা এতটাই নরম ছিল। খুব সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিয়ে দেখা যাক আচারটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আচারের স্বাদ, গন্ধ আর রং সবটাই অসম্ভব সুন্দর হয়েছে। এবার এটাকে কাঁচের যে কোনো পাত্রে মুখ বন্ধ করে রাখতে হবে। এটাকে সবসময় ব্যবহারের জন্য অন্য ছোট কৌটোই বের করে রাখতে হবে। আর যেটায় সর্বক্ষণ বেশি পরিমাণ থাকবে সেটাকে সবসময় ঢাকা খোলা যাবে না। অল্প সময়ের জন্য ঢাকা খুলে বার করতে হবে। আর সবসময় চামচ মুছে তারপরেই আচারের মধ্যে দিলে আচারটা অনেকটা সময় ধরে সংরক্ষণ করা যায়। আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।